নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার ৭ই মার্চ ২০২৬। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে ২৫২তম 252nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে কোনো বক্তা বা বিষয়ের কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন। এবং আজকেও আমার প্রাককথনে এতটুকু সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত সেই প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই চক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে আমরা যে চিঠিটি আলোচনা করব স্বামীজির 25শে আগস্ট 1900 সালে নিবেদিতাকে লেখা, প্যারিস থেকে। এবং এই চিঠিতে স্বামীজির অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তো বিবেকানন্দ নিয়ে গবেষণা করি, আমি ওই ভক্তদের ইমোশন দিয়ে বিবেকানন্দকে দেখি না। আমি যখনই কোনো কথা বলতে চাই স্বামীজি নিয়ে, যেটা ভক্তরা জানেন, অধিকাংশ ভক্তই তো পড়াশোনা করেন না, মহারাজদের সাথে ঘোরেন, তো আমাকে জিজ্ঞেস করেন অমুক মহারাজকে চেনেন কিনা, তমুক মহারাজকে চেনেন কিনা। আমি অধিকাংশ সময় চুপ করে থাকি।
তারপর যখন বলি হ্যাঁ চিনি, তখন তারা দেখাতে চান যে তারা কত বেশি করে তাকে চেনেন। তো এই হচ্ছে অবস্থা আমাদের দেশের, আমাদের ভক্তদের। বলা হয় রামকৃষ্ণ সঙ্গে যে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা, মহারাজ কি সুন্দর খিচুড়ি খেয়েছি। স্বামী হিরণ্ময়ানন্দজি ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক মহারাজ। তো বক্তৃতা পরে তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, মহারাজ খুব ভালো বলেছেন, খুব ভালো লেগেছে, প্রণাম করতে তিনি প্রণাম নিতেন না, বলতেন দাঁড়ান, এতক্ষণ যে বললাম একটা লাইন বলুন, সেই লাইনটা শুনে আমি প্রণাম নেব। তখন ভক্তরা ফাঁকা হয়ে যেতেন। তো আমি যখন স্বামীজি সম্বন্ধে বলি যে রবীন্দ্রনাথ এবং স্বামীজি, রবীন্দ্রনাথ গান শিখিয়েছিলেন স্বামীজিকে, তখন একজন বললেন 52 বছর দীক্ষা নিয়েছি, কিন্তু আমি তো কোথাও এটা পাইনি। তাদের বোঝানো যায় না যে আপনারা অন্যান্য পড়ার সঙ্গে বিবেকানন্দ পড়েছিলেন, চাকরি করেছেন, রিটায়ারমেন্টের পর সাধু সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেননি, সাধুদের সঙ্গে পরিচয় হয়েছে। আমার তা নয়। আপনারা কি আমার অহংকার বলতে পারেন, আমার ভ্যানিটি বলতে পারেন। আমি ক্লাস 7 থেকে বিবেকানন্দ পড়া শুরু করেছিলাম। আমি এখনো প্রতিদিন বিবেকানন্দ পড়ি। আমার পড়াশোনা, আমার চাকরি জীবন, তাতে বিবেকানন্দ চর্চা কোনোদিন বন্ধ হয়নি। এবং যেহেতু বন্ধ হয়নি, সেহেতু বিবেকানন্দকে মন দিয়ে পড়তে পেরেছি। আর আজকে যে অংশটি আমরা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যখনই আমরা স্বামীজিদের কথা বলি, যারা অন্ধভক্ত হন, যারা কিচ্ছু জানেন না, তারা মনে করেন যে স্বামীজিদের সঙ্গে পরস্পরের কোনো মেন্টাল ডিস্টেন্স ছিল না বা কোনো স্ট্রেন রিলেশনশিপ ছিল না। মনে রাখতে হবে, যখন রক্ত মাংসের শরীর নিয়ে মানুষ জন্মায়, তার দুটো জিনিস তৈরি হয়। প্রথম তৈরি হয় বায়াস। এই গোটা সংসারে তারা কিছু মানুষকে বেশি ভালোবাসেন, যেমন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বেশি ভালোবাসতেন, এটা অনস্বীকার্য। তাকে বলেছিলেন রাধাকান্ত দেবের ভাই যে মশাই তখন থেকে বলছেন নরেন আসেনি, নরেন আসেনি, তা আমরা কি বানের জলে সব ভেসে এসেছি? তিনি বেশি ভালোবাসতেন, কোনো সন্দেহ নেই। স্বামীজির 5 গুরু ভাই ছিল। স্বামীজি তাদের চিঠি লিখতেন অভিন্ন হৃদয়েষু বা প্রাণাধিকেষু। তারা স্বামী তাদের বেশি ভালোবাসতেন। চিঠিতে লিখেছিলেন, বিদেশ থেকে শরৎ শশী ছাড়া কাউকে তো আনার কথা ভাবতেই পারি না। ফলে মনুষ্য শরীরে জন্মালে এটা হয়। 1, 2, মনুষ্য শরীরে জন্মালে পাশের মানুষটির সঙ্গে এক কমিউনিস্ট রেজিম ছাড়া আমার সব কথা সে অবনতমস্তকে মেনে নেবে তা হয় না, এটা হওয়া সম্ভব নয়। তাই যোগানন্দজি স্বামীজিকে বলেছিলেন, তোমার এসব বিলিতি ঢঙে হচ্ছে। রামকৃষ্ণ মিশন যদি প্রতিষ্ঠা হয় 1 মে 1897, যোগানন্দজি স্বামীজিকে বলছেন তুমি বিলিতি ঢঙে এগুলো করছো। তখন স্বামীজি তার উত্তর দিয়েছিলেন, সেটা অন্য কথা হয়ে গেল। কিন্তু এই ট্রেন্ড হয়। স্বামীজি যে বিদেশে কাজ করেছিলেন, স্বামীজির গুরু ভাইরা অনেকে সন্দিগ্ধ ছিলেন, কারণ তাদের ধারণাই ছিল না যে আমেরিকাটা কি, স্বামীজি কি কাজ করেছেন। যেহেতু স্বামীজি আত্মপ্রচার করতেন না, ফলে তাঁরা সেদিক থেকে বুঝতেই পারতেন না যে স্বামীজি কি কাজ করেছেন। কলকাতার মানুষ স্বামীজি কি খেলেন বিদেশে আর কায়স্থ শরীরে জন্মালেন, এটা নিয়েই সারা জীবন আলোচনা করে গেল। স্বামীজি রসিকতা করে বলছেন, বিশেষত কায়স্থগুলো পয়দা হওয়ায় আমি এখন চোরদায় ধরা পড়েছি। ঠিক তেমনি নিবেদিতার সঙ্গে স্বামীজির সম্পর্কটা সবসময় যে ভালো ছিল তা নয়, ভালো মন্দে মিশিয়ে গেছে। কারণ নিবেদিতা স্বামীজির অনেক কিছু, অনেক প্রশ্ন করতেন ইত্যাদি। স্বামীজিও নিবেদিতার অনেক কাজ সমর্থন করতেন না। আমি নাম বলবো না, আমি একজন বিরাট বিবেকানন্দ গবেষকের নিবিড় সঙ্গ করেছি। তার মনে হয়েছিল যে নিবেদিতা অসাধারণ ভারতবর্ষকে ভালোবাসতেন, নিবেদিতা চমৎকার লিখতেন, কিন্তু নিবেদিতাকে আমরা বিরাট শিক্ষয়িত্রীদের বলি, তিনি পড়ালেন কদিন? বাস্তবিক তিনি পড়ালেন কদিন? 1898 সালে এলেন। ওই বছর কালী পুজোর দিন স্কুল তৈরি হলো। 99 সালে জুন মাসে দ্বিতীয়বার বিদেশে গেলেন স্বামীজির সাথে নিবেদিতা। ফিরে এলেন 1901 সালে। স্বামীজির সঙ্গে পূর্ববঙ্গে গেলেন, আসামে গেলেন। 2 সালে স্বামীজি 4 জুলাই চলে গেলেন। নিবেদিতা 15 দিনের মধ্যে সঙ্গ ছেড়ে চলে গেলেন। পড়ালেনটা কবে? এবং যখন স্কুল খুলেছিলেন, অশ্বিনীদত্ত ছুটি জেল থেকে ছাড়া পাচ্ছেন, তিনি স্কুল ছুটি দিয়েছেন, বেলপাতা দিয়ে সাজিয়েছেন।
বিপ্লব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। কংগ্রেস যখন বেনারসে তার সেশন বসছে তিনি সেখানে গেছেন। মডারেটরা তাকে বিশ্বাস করলো না, কারণ ভাবলো তার এক্সট্রিমিস্টরা তাকে গ্রহণ করলো না, ভাবলো তিনি মডারেট। এই চিঠিটি স্বামীজি আজকে যে পড়বো এটি নিবেদিতাকে লেখা। এই চিঠির দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে যে স্বামীজি যে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছেন, সেইটি একটা খুব, এই চিঠিতে খুব পরিষ্কার। এইমাত্র তোমার চিঠি পেলাম, সহৃদয় কথাগুলির জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আমি মিসেস বুলের মঠ থেকে টাকা তুলে নেবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তিনি ও বিষয়ে কিছু বললেন না। আর এদিকে ট্রাস্টের দলিলগুলো দস্তখতের জন্য পড়েছিল, সুতরাং আমি ব্রিটিশ কনসালের অফিসে গিয়ে সব সই করে দিয়েছি। কাগজপত্র এখন ভারতের পথে। এখন আমি স্বাধীন, আর কোনো বাঁধাবাঁধির ভিতর নেই, কারণ কার্যর ব্যাপারে আমার আর কোনো ক্ষমতা বা কর্তৃত্ব বা পদ রাখিনি। রামকৃষ্ণ মিশনের সভাপতির পদও আমি ত্যাগ করেছি। এখন মঠাদি সব আমি ছাড়া রামকৃষ্ণের অন্যান্য সাক্ষাৎ শিষ্যদের হাতে গেল। ব্রহ্মানন্দ এখন সভাপতি হলেন, তারপর উহা প্রেমানন্দ ইত্যাদির ওপর ক্রমে ক্রমে পড়বে। এখন আমি এইভাবে আনন্দ হচ্ছে যে আমার মাথা থেকে এক সমস্ত বোঝা নেমে গেল। এখন আমি বিশেষ সুখী বোধ করছি। 20টা বছর রামকৃষ্ণের সেবা করলাম, তা ভুলের ভেতর দিয়েই হোক বা সাফল্যের ভেতর দিয়েই হোক, এখন আমি কাজ থেকে অবসর নিলাম, বাকি জীবন আপনভাবে কাটাবো। এই যে এখন আমি আর কারো প্রতিনিধি নই বা কারো কাছে দায়ী নই। বন্ধুদের কাছে আমার একটা অস্বাভাবিক বাধ্যবাধকতা বোধ ছিল, এখন আমি বেশ করে ভেবে চিনতে দেখলাম এখন আমি কারুর কিছু ধার ধারি না। আমি তো দেখছি প্রাণ পর্যন্ত পণ করে আমার সমুদয় শক্তি প্রয়োগ করেছি, পরিবর্তে পেয়েছি বন্ধুদের তর্জন গর্জন, অনিষ্ট চেষ্টা ও বিরক্তিকর ঝামেলা। এগুলো যন্ত্রণায় লেখা। যদি আমরা মনে করি যে বিবেকানন্দ যন্ত্রণা পাননি তার আপনজনদের কাছ থেকে, তার আমরা মূর্খের স্বর্গে বাস করব। বিবেকানন্দ ঘরে বাইরে সব জায়গায় যন্ত্রণা পেয়েছেন। যন্ত্রণা না পেলে এটা কেউ লিখতে পারে না। আমি তো বাংলা চিঠি পড়ছি, এটা ইংরেজিতে লেখা। ইংরেজি পড়লে আরো ভয়ঙ্কর ভাষাটা দেখতেন, যে কিরকম ভাবে তিনি বলছেন যে যখনই পরিবর্তে পেয়েছি বন্ধুদের তর্জন গর্জন, অনিষ্ট চিন্তা ও বিরক্তিকর ঝামেলা। এরপরে যে অংশটি স্বামীজি লিখছেন সেটি বলতে গেলেই অনেকে বলবেন, কই আমরা তো এগুলো পড়িনি। আমরা তো এগুলো পড়িনি শুনলে আমার ভেতর থেকে একটা জ্বলন শুরু হয়। জিজ্ঞেস করতে ইচ্ছা কি পড়েছেন। আমি যার কাছে বিবেকানন্দ চর্চা শুরু করেছিলাম স্কুলে, তিনি একজন বিলিতি পাদ্রী ছিলেন, ফাদার দ্যাঁতিয়ান। তার বড় গুণ ছিল তিনি আমাকে নিরপেক্ষভাবে বিবেকানন্দ পড়তে শিখিয়েছেন, কোনো বায়াস নয়। এবং এই যে আনবায়াসড ওয়েতে বিবেকানন্দ পড়েছি, আমি সমাজের প্রেক্ষিতে বিবেকানন্দকে বুঝতে পারি। স্বামী রঙ্গনাথানন্দ যে আমাকে শেষ দিন আশীর্বাদ করেছিলেন, ইউ শুড ইট স্লিপ অ্যান্ড ড্রিঙ্ক উইথ বিবেকানন্দ। আমি জানি না আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে তিনি এই আশীর্বাদ কখনো করেছেন কিনা, কারণ তিনি ছোটবেলা থেকেই আমাকে চিনতেন এবং জানতেন যে আমি বিবেকানন্দ চর্চাটা খুব মন দিয়ে করি। তোমার চিঠি পড়ে মনে হলো তুমি মনে করেছ তোমার নতুন বন্ধুদের ওপরে আমি ঈর্ষান্বিত, আমি কিন্তু তোমাকে চিরদিনের জন্য জানিয়ে রাখছি, আমার অন্য বা যে কোনো দোষ থাক না কেন, জন্ম থেকেই আমার ভিতর ঈর্ষা, লোভ বা কর্তৃত্বের আকাঙ্ক্ষা নেই। কাকে চিঠিটা লিখছেন? নিবেদিতাকে। কি লিখছেন? তুমি মনে করেছো তোমার নতুন বন্ধুদের প্রতি আমি ঈর্ষা বোধ করছি। শরীরে জন্মালেই মানুষের সীমাবদ্ধতা থাকে। স্বামীজির রাগ ছিল, ভীষণ রাগ ছিল। তিনি একজনকে বলছেন, আমি তো কোনোদিন বলিনি যে রাগটা ঠিক। তিনি এমন রেগে যেতেন, গুরু ভাইদের এমন কথা বলতেন, তারা স্বামীজির ভালোবাসা ছেড়ে মঠ ছাড়ার কথা ভেবেছেন। স্বামী ব্রহ্মানন্দকে একদিন এমন গালাগালি দিয়েছেন, তিনি মঠ থেকে চলে যাচ্ছেন এবং দরজায় গিয়ে মনে হলো যে স্বামীজির মঠ থেকে চলে যাব। তিনি ফিরে এলেন, দেখলেন যে স্বামীজি হাসছেন। তো এই যে স্বামীজি রেগে যেতেন, তার মাঝে মাঝে তার রাগ ছিল, রাগ হতো তার। এবং তিনি বলছেন, আমি তাই জন্য কোনোদিন বলিনি যে রাগটা আমার ঠিক। তিনি নিবেদিতাকে স্বামীজি চিঠিতে লিখছেন যে তুমি মনে করছো যে আমি তোমায় হিংসে করছি,
তোমার নতুন বন্ধুদের সঙ্গে তুমি মেশো বলে এই তোমার বোধটা ঠিক নয়। আমি কাউকেই কখনো হিংসে করি না। এরপরে স্বামীজি এক্সপ্লেন করছেন যে কেন নিবেদিতাকে মাঝে মাঝে না বলেছেন। তুমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছো তাদের সম্বন্ধে আমার কখনো কোনো ঈর্ষা নেই, কিন্তু কিছুতে মেলামেশা করার জন্য আমি কখনো আমার ভাইদের সমালোচনা করিনি। তবে আমার দৃঢ় বিশ্বাস পাশ্চাত্য দেশীয় লোকেদের এই একটি বিশেষত্ব আছে যে তারা নিজেদের যেটা ভালো মনে করে সেটা আমার অন্যের ওপর জোর করে চাপাবার চেষ্টা করে। আর তারা ভুলে যায় যে একজনের পক্ষে যেটা ভালো অন্যের পক্ষে সেটা ভালো নাও হতে পারে। আমার ভয় তোমার নতুন বন্ধুদের সঙ্গে মেশার ফলে তোমার মন যেদিকে ঝুঁকবে তুমি অন্যের ভিতর জোর করে সেই ভাব দেবার চেষ্টা করবে। কেবল এই কারণেই আমি কখনো কখনো কোনো বিশেষ প্রভাব থেকে তোমাকে দূরে রাখার চেষ্টা করেছিলাম, এর অন্য কোনো কারণ নেই। তুমি তো স্বাধীন, তোমার পছন্দ মতো নিজের কাজ বেছে নাও বলে 3টে ডট দেওয়া আছে। এই ডটে গালাগালি দিয়েছিলেন স্বামীজি। আমাদের ভারতীয়দের একটা বড় গুণ হচ্ছে যে আমরা জন্মাবধি হিপোক্রিট। এই ডটগুলো দিলে কি হতো? কোনো ক্ষতি হতো না, কিন্তু আমরা ডটটা দিয়ে ফেললাম। কেন দিলাম? আমরা মনে করলাম যে ডটটা দিলে বিবেকানন্দকে ঢাকা হলো, আরো প্রকট করে ফেলা হলো। ডটটা না দিলে সবচেয়ে ভালো ছিল। যারা অরিজিনাল চিঠি পয়েন্ট ডটটা দেখতো না, আমি যখনই ডট ডট দিলাম সঙ্গে সঙ্গে আমি বুঝলাম যে এখানে এমন কিছু ছিল যেটা আমি প্রকাশ করলাম না। আর অনুচ্চারিত প্রশ্ন আর অপ্রকাশিত ভাষা বড় ভয়ঙ্কর, তো আমরা সেটা করে ফেলি প্রত্যেক দিন। তো স্বামীজি নিবেদিতাকে কি বলছেন? আমি কখনো কখনো তোমাকে না বলেছি, বলছেন যে আমি এমন কোনো কিছু নেই যে আমার ভাইদেরও না বলিনি। কোনো কিছুতে মেলামেশা করার জন্য আমি কখনোই আমার ভাইদের সমালোচনা করিনি। একজন সাহিত্যিক আছেন, তার বড় গুণ হচ্ছে তিনি বিবেকানন্দের সঙ্গে সকলে ঝগড়া করিয়ে বেড়ান। মহেন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দ ঝগড়া ছিল না। আগে একটা চিঠি বাকচক্রে পড়েছি, আপনারা শুনেছেন, বিবেকানন্দ ঘরে ঘরেতে। সেখানে স্বামীজি লিখছেন প্যারিস থেকেই যে মহিনের সব কাজের প্রতি আমার সমর্থন আছে, তার অসীম সাহসিকতা এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেই তেজস্বিতা এখন প্রয়োজন। এখানে বলছেন আমার ভাইদের কোনো কাজকে আমি অসমর্থন করিনি। যখন ঘর ছেড়েছিলেন ভূপেন্দ্রনাথ একেবারে ছোট, মহেন্দ্রনাথের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। মহেন্দ্রনাথ যখন বিবেকানন্দের কথা না শুনে ঘুরে বেরিয়েছেন সেটাকেও তিনি না বলেননি, ফলে সমর্থন ছিল। নিবেদিতাকে কেন না বলছেন? বলছেন পাশ্চাত্যের মানুষের দোষ এই, দেখুন বিবেকানন্দ ছাড়া কারুর পক্ষে এটা বলা সম্ভব ছিল না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যারা বিদেশে গেছেন যেহেতু পাশ্চাত্যের চাকচিক্য থেকে তারা মুগ্ধ হয়েছেন, তাই মনে করেছেন ওরা উদার, ওরা আমার থেকে অনেক বেশি অনুদার। তার কারণ ওদের ধর্মের মধ্যে দুটো জিনিস আছে, পাপ আর ভয়। স্বামীজি বলছেন ইটস আ সিন টু কল এ ম্যান সিনার। এই পাপ একটা সাংঘাতিক কথা, আর ভয় দেখানো আছে। আমায় তো ঋষির কোনো ভয় নেই। ঋষি মানুষকে সম্বোধন করছেন অমৃতস্য পুত্রা বলে। স্বামীজি কি বলছেন? যে সাহেবদের দোষ এই, তারা নিজেরা যেটাকে ভালো মনে করে সেটাই সকলের ওপর চাপাতে চায়। এই কথা তো উডস ডিসপ্যাচ। কোনো ভারতীয় বলার সাহস হয়েছে নাকি? বলেনি। তারা তো কর্তা ভজা, সাহেবদের তেল দিয়ে গেছে। বলছে যে চাপিয়ে দেয় আমাদের ওপর, এটা ভয়ঙ্কর জিনিস। তোমারও এদের সঙ্গে মিশলে কিছু কিছু ভাব মাথায় ঢুকতো, তুমি লোকের মাথায় চাপিয়ে দিতে। সাহেবরা আমাদের বলেছিল এই হচ্ছে তোমার প্যাটার্ন, তোমাকে ইংরেজি জানতে হবে, তোমাকে চেয়ার টেবিলে খেতে হবে, কাঁটা চামচি দিয়ে খেতে হবে, আমাদের সঙ্গে মিশতে হবে, তবেই তোমরা শিক্ষিত, তোমরা রায় বাহাদুর পাবে ইত্যাদি। পুরনো বাড়ি শুধু কলকাতায় নয়, আশেপাশে গ্রামে ঘুরলেও পাবেন বহু জমিদার বাড়িতে এখনো সিংহের ভগ্নাবশেষ পড়ে আছে। বাড়ির ওপরে সিংহ রাখা থাকতো। ঠাকুর রসিকতা করে পশুপতি বসুকে বলেছিলেন তুমি তো বড় হিন্দু, এত পয়সা থেকেও একটা ঘরে কুইনের ছবি রাখনি। ওই ব্রিটানিকা রুলস দ্য ওয়েভস।
আর ব্রিটিশ আর নেভার সেটস ইন দ্য এম্পায়ার, এই মানুষ গাইতো। তো বিবেকানন্দ ধরেছেন ঠিক কথা, তোমরা যেটাকে ভালো মনে করো, তোমরা গোটা পৃথিবীকে চালাতে চাও। ধরুন আমাদের এখন যে ভারতবর্ষ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের নয়, এটি আমেরিকানদের শিক্ষা ব্যবস্থা আমরা অন্ধের মতো অনুসরণ করছি, কমপ্লিটলি ফরগেটিং যে আমাদের ছেলে মেয়েদের এই শিক্ষা ব্যবস্থা শেষ করে দেবে কয়েক বছরের মধ্যে। কারণ আমেরিকাতে শিক্ষাটা কম্পালসারি নয়, সেখানে ডিগনিটি অফ লেবার আছে। বাড়িতে যে ভদ্রমহিলা গাড়ি চালিয়ে এসে ঘরদোর পরিষ্কার করে যান, তিনি সম্মান পান। আর আমাদের যে মানুষটি এসে জমাদার বাথরুম পরিষ্কার করে, তাকে আমরা সম্মান দিই না। আমরা মনে করি ভাইস চ্যান্সেলর অফ এ ইউনিভার্সিটি ইজ মোর ইন্টেলেকচুয়ালি পাওয়ারফুল দ্যান এ পার্সন পুলিং আ রিক্সা। এইটা যদি যতদিন থাকবে, ততদিন এই অন্ধ অনুকরণ চলবে না আমাদের দেশে। বিবেকানন্দ কেন বলছেন এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই জঘন্য ঘৃণ্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করে। তো বাংলায় বলা অনুবাদ, ইংরেজিটা কি? ও ইন্ডিয়া, দিস ইজ ইয়োর টেরিবল ডেঞ্জার, দি স্পেল অফ ইমিটেটিং দি ওয়েস্ট ইজ গেটিং সাচ এ হোল্ড আপন ইউ দ্যাট হোয়াট ইজ গুড or what is bad is no longer decided by reasons, discriminations or reference to the Shastras. The things which the white people praise or like are good. The things which they censure or dislike are bad. Alas, what can be a more tangible proof of foolishness than this? এই হচ্ছে বিবেকানন্দের ভাষা, tangible proof of foolishness. কেন? কারণ তারা চালিয়ে দিয়েছেন, তারা মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে শিক্ষিত বাঙালিকে প্রেসিডেন্সি কলেজে পড়তে হবে, তারা ঢুকিয়ে দিয়েছেন সওদাগরি অফিসে চাকরি করতে হবে, তারা ঢুকিয়ে দিয়েছেন ইংরেজি জানতে হবে, তারা ঢুকিয়ে দিয়েছেন ইংরেজদের মতো করে থাকতে হবে। বহু বাঙালি একসময় তারা দার্জিলিংয়ে যেতেন গরম শীতকালে ওভারকোট পরে, দার্জিলিং ওভারকোট পরার মতো শীত পড়তো না, এখন পড়ে অনেক বেশি, ওভারকোট পরে যেতেন, কারণ সাহেবরা ওভারকোট পরে লন্ডনে হাঁটেন বলে। এই ছিল আমাদের ব্যাপার। আমার একসময় কলকাতার জুতো নিয়ে খুব পড়াশোনা করেছিলাম, যে কলকাতার যে জুতো, কত রকমের জুতো হয়, কারা কারা জুতো বানান। জুতো তো অনেকে খুব এককালে সেই চকচকে জুতো পরার খুব একটা ফ্যাশন ছিল। তো এখন যেমন অনেকে স্নিকার পরেন বা অন্য ধরনের জুতো পরেন, সেই মুখ দেখার থাকে না। কিন্তু আগে যে জুতোর কারখানায় গিয়ে দেখেছিলাম, বা জুতোর যে সাহেবরা কীভাবে জুতোর বোধটা আমাদের ঢুকিয়ে দিয়েছিল, এবং যে জুতোগুলো বানাতো সেটা ওদের পায়ের পক্ষে সিউটেবল, আমাদের পায়ের পক্ষে নয়। আমাদের ফিজিওলজিক্যাল কনস্ট্রাকশন, আমাদের গোড়ালিটার থেকে পাটা চওড়া হয়ে যায়, ইটস মোর লাইক এ ভি শেপ। ওরা সেই জুতো আমাদের মধ্যে চালিয়ে দিয়েছিল এবং আমরা অবনত মস্তকে সেটা গ্রহণ করেছিলাম। আমরা যে মাতৃভাষাটা ভুলে গেলাম খুব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে আমরা মনের মধ্যে থেকে আমরা ইমিটেটার। প্লেটো বলেছিলেন, ইমিটেটার ইজ এ বেগার, ওয়েডেড টু এ বেগার অ্যান্ড প্রডিউসিং বেগার অফস্প্রিং। স্বামীজির কোনো কারণে মনে হয়েছিল যে নিবেদিতার যে নতুন বন্ধু, আমি তাদের নাম একজনেরও বলবো না, সে নতুন বন্ধুদের সঙ্গে মিশে নিবেদিতা না আস্তে আস্তে তারা যা ভালো বলছেন সেইটা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেন, এটি বিবেকানন্দের খুব আপত্তি। পরিষ্কার ভাষায় বলছেন, বিশেষত এই যে নিজেরা যেটা ভালো মনে করে পাশ্চাত্যের লোকেরা, সেটা অন্যের ওপর জোর করে চাপাবার চেষ্টা করে। তারা ভুলে যায় যে একজনের পক্ষে যেটা ভালো, অন্যের পক্ষে সেটা ভালো নাও হতে পারে। আমার ভয়, তোমাদের নতুন বন্ধুদের সঙ্গে মেশার ফলে তোমার মন যেদিকে ঝুঁকবে, তুমি অন্যের ভিতর জোর করে সেই ভাব দেখার চেষ্টা করবে। কেবল এই কারণেই আমি কোনো কোনো বিশেষ প্রভাব থেকে তোমায় দূরে রাখবার চেষ্টা করেছিলাম, এর অন্য কোনো কারণ নেই। তুমি তো স্বাধীন, তোমার পছন্দ মতো নিজের কাজ নিজেই বেছে নাও। কিন্তু বলেই সেই তিনটে ডট, এবং ডট আমাদের মনে সংশয় জাগায়। তার মানে সেখানে এমন কিছু ছিল যেটা মিশন মনে করলেন প্রকাশ করার প্রয়োজন নেই। যদি তাই হয়তো ডটটা না দিলেই তো সবচেয়ে ভালো হতো, ডটটা না দিলে কেউ জানতে পেতো না। যদি এডিটই করতে হয়, আমাকে স্বামী চেতনানন্দজি বলেছিলেন, এডিটিং ইজ অ্যান আর্ট। আমি এমনভাবে এডিট করে জানতেই পারবেন, এতে বোঝা গেল যে এখানে ডট রয়েছে। আমার স্বামীজি এমন কিছু বলছেন যেটা আনপ্যালেটেবল টু দ্য রামকৃষ্ণ মিশন। রেজিমেন্টের অর্গানাইজেশন তো সব কিছু প্রকাশ করবেন না।
এই চিঠিগুলো জানতে পারলে বাদ দিয়ে দেবেন পরের এডিশন থেকে, নেহাত আমাদের মতো কিছু লোক পড়ে ফেলেছে তাই। আমি ফার্স্ট আমার ভলিউমের কমপ্লিট ওয়ার্কস আছে, এখনকারটা আছে। কিভাবে এডিট হয়েছে এই বাকচক্রে আলোচনা করতে চাই না। আলোচনা করতাম শুধু এই বিষয়ে আলোচনা করে পাগলা করে দিতাম, যে কিভাবে এডিট করা হয়েছে প্রত্যেক লেভেলে। প্রয়োজন ছিল না তো, স্বামীজির চিঠি দরকার কি এডিট করার? তখন তিনি না যা নিজের ভাব এসেছে, যেমন এখন অনেকে মনে করছেন যে কথামৃতর যে ভাষা, যে ভাষায় ঠাকুর কথা বলতেন, সেই ভাষাটা আমাদের কথ্য ভাষার ক্ষেত্রে অশ্লীল অনেক ক্ষেত্রে, অতএব সেটাকে বাদ দিয়ে দাও। এবং যদি কখনো বাদ দেওয়া হয়, কথামৃত যেটা পাবো আমরা, সেটা ঠাকুরের কথা নয়, সেটা সেই ব্যক্তির কথা হয়ে যায়। আপনাকে কিছু কিছু জিনিস ইনট্যাক্ট রাখতে হবে। বাইবেলে দাও গো ডু লাইকওয়াইজ, এই দাও শব্দটা তো লেখা, দাও তো ইংরেজি থেকে উঠে গেছে কবে, ইউ বলা হয় এখন, কিন্তু দাওটা লাগতে হয়। ঠাকুরেরও তাই কথামৃত অনেক কিছু আছে, অনেক কিছু ভাষা আছে, যে ভাষাগুলো তখন কথ্য ভাষা, কিন্তু তারা বাদ দেওয়ার চেষ্টা চলছে। অনেকে মনে করছেন, অনেকে বলছেন কথামৃত পড়তে গিয়ে যে এই কথাগুলো বাদ দেওয়া হয়, বাদ দেওয়া উচিত, কিন্তু সে হলে কথামৃত ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক জিনিসের নিজস্ব কিছু ফ্লেভার আছে এবং সেই সময়টা আছে, ওই সময়টা আপনাকে মনে রাখতে হবে। ওই সময় আর এই সময় এক নয়। আমি এবার সম্পূর্ণ অবসর নিতে ইচ্ছা করেছিলাম, এখন দেখছি মায়ের ইচ্ছা আমি আমার আত্মীয়দের জন্য কিছু করি। ভালো, 20 বছর আগে আমি যা ত্যাগ করেছিলাম, আনন্দের সঙ্গে আবার তা ঘাড়ে নিলাম। বন্ধু শত্রু সকলেই তার হাতের যন্ত্ররূপ হয়ে সুখ বা দুঃখের ভেতর দিয়ে আমাদের কর্মক্ষয় করার সাহায্য করছে। সুতরাং মা তাদের সকলকে আশীর্বাদ করুন। আমার ভালোবাসা ও আশীর্বাদ জানবে তোমার চিরস্নেহাবদ্ধ বিবেকানন্দ। এই বলছেন, দেখুন পরিষ্কার ভাষায়, 20 বছর আগে আমি যা ত্যাগ করেছিলাম, আনন্দের সঙ্গে আবার তা ঘাড়ে নিলাম। আবার সেই মার কথা, নিজের মার কথা বলছে, তাদের ঘাড়ে নিলাম। একটা জায়গায় বলেছিলেন স্বামীজি আমেরিকায় দ্বিতীয়বার, আমার এখন মনে হয় আমার বিয়ে করা ফেলা উচিত ছিল আমার মার জন্য, বলেছিলেন তো। রেকর্ডেড স্টেটমেন্ট। মেম সাহেব বই লিখেছেন, তা এডিট করেননি, দেশি সাহেবরা লিখলে এডিট করে দিতেন জায়গাটা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে শেষ করব। একটি অসাধারণ বই শঙ্করী প্রসাদ বসু লিখেছিলেন, সুর ও নৃত্যের উর্বশী, মাদাম এমা কালভের জীবনী। অসাধারণ বই, মন্ডল বুক হাউস থেকে বেরিয়েছে। রামকৃষ্ণ মিশনের কিছু সন্ন্যাসী মহারাজের চাপে পড়ে শঙ্করী ও বইটাকে উইথড্র করেন। তাঁদের বক্তব্য ছিল ওপরে যে ছবিটা দেওয়া হয়েছে, সেই ছবিটা কি খুব শ্লীল ছবি নয়, সম্পূর্ণ বাজে কথা, কিন্তু তারা বলেছিলেন। এবং তখন শঙ্করবাবু কি বই লিখলেন, বিবেকানন্দ সান্নিধ্যে বিদেশিনী। আমার কাছে দুটো বই আছে, আমার সুর ও নৃত্যের উর্বশী আছে, শঙ্করবাবু নিজেকে উপহার দিয়েছিলেন বইটি। বইটি তো কোথাও নেই, কিন্তু যেহেতু আমরা কানে দেখতে অভ্যস্ত, আমরা মনে করলাম এতে কিছু অশ্লীলতা রয়েছে। ঠিক এখানেও তাই। আপনি যদি বলেন স্বামীজি মার কথা ভেবেছেন, কই মহারাজ এরকম কিছু বলেননি। টিল রিসেন্টলি লোকেশ্বরানন্দ স্বামী বাদে আমাকে সকলেই বলেছিলেন মহেন্দ্রনাথের বই পড়ো না। তখন তো কম বয়স, আমি মহেন্দ্রনাথ পড়তে লাগলাম। এখন মনে হয় মহেন্দ্রনাথ ছাড়া লন্ডনের দিনগুলো কে লিখতো, বিবেকানন্দের কে লিখতো? শারদানন্দ তো এক লাইন লেখেননি। শারদানন্দ যেমন লীলা প্রসঙ্গ লিখেছেন, ঠাকুরের যে ঘটনা তিনি দেখেননি, ঠাকুরের মুখে শুনেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন। এটা তো তা নয়। ঠাকুর যে মথুর মোহনের কথা বলেছেন, শারদানন্দ দেখেননি, তাকে লিখেছেন কেন? লিখে তিনি ঠাকুরের কাছে শুনে তিনি লিখেছেন। স্বামীজির কাছে শুনে তো লিখতেও, তিনি নিজে উপস্থিত ছিলেন লন্ডনে। এক লাইন তো লন্ডনে বিবেকানন্দ সম্বন্ধে লেখেননি। মহেন্দ্রনাথ ছাড়া কোনো উপায় নেই। বিবেকানন্দ জীবনের ঘটনা বলি, ছোটবেলাকার বিবেকানন্দ, মহেন্দ্রনাথ ছাড়া কোনো উপায় নেই আমাদের। কিন্তু মহেন্দ্রনাথ সম্বন্ধে রিজার্ভেশন কেন? মহেন্দ্রনাথ পরে চিন্তা করে লিখেছিলেন। মাস্টারমশাই কবে বই লিখেছিলেন? কত বছর পরে? মাস্টারমশাইয়ের চিন্তাটা সঠিক আর মহেন্দ্রনাথেরটা ভুল। আসলে মহেন্দ্রনাথের চিঠি পড়লে, বই পড়লে যে অন্তরঙ্গ বিবেকানন্দকে আমরা পাই, সে অন্তরঙ্গ বিবেকানন্দকে প্রচারের অসুবিধা আছে বলে ওরা মনে করেন অনেকে, একেবারে নেই। বিবেকানন্দ স্কেটিং বুট ঘরে পরে ফ্রান্সিস লেগেটের বাড়িতে
কার্পেট ছিঁড়ে দিচ্ছেন। তো বিবেকানন্দের ইচ্ছে হয়েছে, ভালোবাসা, কম বয়স, যা ইচ্ছে তাই করেছে। কিন্তু সেই বিবেকানন্দকে প্রচার করা যাবে না। বিবেকানন্দ হাসতেন বলা যাবে না। কে বলে? কারণ নিজে যে হাসতে জানে না। যে নিজে হাসে সে সহাস্য বিবেকানন্দকে প্রচার করতে পারে। নীলমণি মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তার সম্বন্ধে বলা হতো তিনি পাথর থেকেও নিংড়ে রস বের করতে পারেন। যখন শঙ্করী প্রসাদ বসু সহাস্য বিবেকানন্দ বলতে শুরু করেন, তখন একটি বিরাট অংশের মানুষ বলেছিলেন বিবেকানন্দ আবার হাসতে জানতেন নাকি, কারণ তারা ওই বিবেকানন্দরা পড়েননি, ভক্ত তো, দীক্ষাটা নিয়ে নিয়েছেন, বিবেকানন্দরা পড়েননি। শঙ্করীও যে বক্তৃতা দিয়েছিলেন 1976 সালে, আমি স্কুলে পড়ি, আমি স্কুলে সেই বক্তৃতা শুনেছিলাম, এবং তাকে যে প্রশ্ন করতো সবাই, তিনি অবাক হয়ে যেতেন যে তারা যেন জোর করে দেখাবে যে বিবেকানন্দ কাঁদতেন, বিবেকানন্দ গোমড়া মুখে থাকতেন। যিনি ঈশ্বরের সান্নিধ্য পান তিনি কখনো গোমড়া মুখে থাকেন না। আমার সৌভাগ্য হয়েছে এমন কিছু মানুষকে দেখার যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা সব সময় হাসতেন। আমার গুরু মহারাজ সব সময় হাসতেন, তিনি লোকেশ্বরানন্দজি সব সময় হাসতেন। আমি বাইরের কিছু সন্ন্যাসী দেখেছি, শত যন্ত্রণাতেও তাদের বসিয়ে দেওয়া যাচ্ছে, তারা হাসছেন। তো বিবেকানন্দ যন্ত্রণাটাকে বহন করে নিয়ে বেরিয়েছে। যন্ত্রণা ঘরে বাইরে দু জায়গায় ছিল, ভেতর থেকেও কম সমালোচনা পাননি। নিবেদিতাও স্বামীজিকে প্রশ্ন করেছেন, আপনি আমায় হিংসে করছেন? এই চিঠি পাওয়াটা যে কতখানি যন্ত্রণার বোঝা যায়। স্বামীজি দ্বিতীয়বার তাড়াতাড়ি তড়িঘড়ি বিদেশ থেকে ফিরে এসেছিলেন, যন্ত্রণাক্লিষ্ট বিবেকানন্দ ফিরেছিলেন, বম্বে থেকে ফিরে কাউকে জানাননি, রাতে বেলুড় মঠে এসে পৌঁছেছিলেন, এবং বাকি যে কটা দিন ছিলেন শঙ্করীবাবুকে বারবার বলেছেন, দেখবে বিবেকানন্দ মানুষ ছেড়ে গিয়ে ওই হাঁসের মধ্যে, কুকুরের মধ্যে তিনি আনন্দ খুঁজে পেয়েছে, তার সঙ্গে দৌড়ে বেড়াচ্ছেন, কারণ তিনি আর যন্ত্রণাটা টেনে নিয়ে যেতে পারছিলেন না। তার বারবার মনে হয়েছিল যার জন্যে চুরি করি সে বলে চোর। যখন তিনি দেখলেন গুরু ভাইরাও তাকে কোঅপারেট করছে না অনেকেই, তখন তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। চিঠিতেও সেরকম লিখেছেন, সব কাজই করি, কিন্তু যখন দেখি যে শেষ অবধি সমালোচনা করছে তখন বড় কষ্ট হয়। এটা তো কোনো দোষের না, একটা 35 বছরের ছেলে লিখছে। সেটা আমাদের বাড়ির ছেলে হতো, কত লোকের সঙ্গে তো স্ট্রেন রিলেশন হতো না, হতোই তো। আমরা সেটা মেনে নিই, কিন্তু বিবেকানন্দের কথা বলতে পারি না, না উনি তো সপ্তঋষির এক ঋষি, সকলের সঙ্গে এক সম্পর্ক ছিল, থাকা সম্ভব নয়। মনুষ্য শরীরে ধারণ করলে দুটো জিনিস আমাদের ভেতর চলে আসে। প্রথম হচ্ছে বায়াসড, আমরা এই সংসারে কিছু লোকের সঙ্গে আমাদের বেশি টান তৈরি হয়। ঠাকুরের যেমন ছিল স্বামীজির প্রতি, প্রথম হয়। আর সেটি হচ্ছে কোনো অবস্থাতেই রাগটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আপনি ঘৃণাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেশটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, রাগ নিয়ন্ত্রণ করা যায় না। রাগ হবেই, হয়তো কম থাকে। ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, সতের রাগ জলের দাগ। জলে একটা আঁকিবুকি কাটা হলো, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল, কিন্তু রাগ থাকবেই। এটা মনুষ্য শরীরের ধর্ম। যে মানুষ এ শরীর ধারণ করে সে মানুষের রাগ হবেই। আমার একটি বড় বক্তৃতা আছে চৈতন্য দেবের ওপর। আমি খুব মন দিয়ে এখন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের পড়ছি, এবং সেখানেও দেখছি যে রজগুণ না থাকলে ওই মানুষের পক্ষে বিরাট কাজ করা সম্ভব ছিল না। আর রজগুণ থাকলে রাগ আসতে বাধ্য, কারণ যে মানুষ রাগী হয় সে এত ডিসিপ্লিনেরিয়ান হয় যে সবাই কীভাবে বুঝি সেরকমই হবে, তাই তার একটু রাগ হয়। বিবেকানন্দের চিঠিটা পড়লে মনে হয় তিনি খুব দুঃখ পেয়েছিলেন নিবেদিতার চিঠিতে, কিন্তু মেম সাহেব ছিলেন তো ওরা, মেম সাহেবরা এবং সাহেবদের বড় কথা হচ্ছে যারা মনে ভাবে আছে যারা বলে ফেলে, আমাদের মতো সুগার কোটেড নয়। আমরা মনে মনে চূড়ান্ত গালাগালি দিচ্ছি, কিন্তু সামনে উপস্থিত হয়ে থাকি। ওদের এই ভড়ংটা নেই। যখন ওরা মনে করলো, আমার মনে আছে নিত্যস্বরূপানন্দের সঙ্গে লুই বার্গের প্রচণ্ড তর্ক হচ্ছে, একসময় লুই বার্গ দাঁড়িয়ে উঠলেন, ওরা বললেন, স্বামী আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর ভিউ, বলে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। আমরা হলে কিন্তু মনে মনে চূড়ান্ত গালাগাল করতাম, সামনেটা ছাড়তাম না। মহারাজ কি মনে করবেন? মহারাজ আমাদেরটাতেই মনে করতেন, ওরটাই মনে করলেন না। চলে যাওয়ার পর বললেন, দেখেছো এইখানে আমার সঙ্গে ডিফারেন্স হলো, সিলেক্ট, আবার পরের দিন চলে এলেন কথা বলতে। আমাদের সেটা হতো না। আমরা যত তাড়াতাড়ি একটা মানুষকে ভগবান বানাই, তত তাড়াতাড়ি শয়তান বানিয়ে ফেলি। বাকচক্রের মধ্যে দিয়ে আমাদের বারবার অনুরোধ থাকে, আবার সে অনুরোধ করছি, বিবেকানন্দ পড়ুন, বিবেকানন্দকে বুঝুন, এবং বিবেকানন্দে ডুবে যান। দেখবেন নতুনভাবে আর কাউকে না, নিজেকেই আবিষ্কার করছেন। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম